আ দেখি আর কে আছে? রাজ্জাক আপনাকে যুক্ত করা হয়েছে। রাজ্জাক আপনি বলেন তাহলে। রাজ্জাক আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যালো, বলেন। হ্যাঁ, বলেন। আপনি তো একটু আগে যুক্ত হয়েছিলেন নাকি? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু আগে যুক্ত হয়েছিলেন না? কই না তো। হ্যাঁ, আপনি তো একটু আগে যুক্ত হইলেন। আপনি ছোট মোহাম্মদ দেখায় গেলেন। না ভাই, আমি তো যুক্ত হই নাই। আচ্ছা বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। আচ্ছা, আমি যে বলতে চাচ্ছিলাম যে আসাদ নূর যে আপনাদের সাথে লাইভ করে, হ্যাঁ, ও তো পুরা হিন্দুর দালাল দেখতেছি, বুঝছেন? মানে কয়েকদিন ধরে যেভাবে হিন্দুদের নিয়ে শুধু কথাবার্তা বলতেছে, গুজব ছড়াইতেছে, তার বিষয়ে কি বলবেন আপনি? আপনি কিসের দালাল ভাই সেটা আগে বলেন। আপনি কিসের জি, দালাল? বুঝলাম না। আপনি কিসের দালাল সেটা নিজের কথা আগে বলেন। আপনার নিজের কথা আগে বলেন। আপনি কিসের দালাল? কিন্তু সে তো একটু বাড়াবাড়ি করতেছে। আ আপনি কিসের দালাল সেটা বলেন আগে। আপনি কি মনে করেন যে আ ইসলাম সত্য ধর্ম এটা আপনি মনে করেন নাকি? নিরপেক্ষ। আচ্ছা। আপনি কি মনে করেন ইসলাম একটা না, আমি সত্য ধর্ম নিরপেক্ষ। বিশ্বাস করেন? ইসলাম ধর্মটা সত্য কিনা সত্য নাকি মিথ্যা? নবী মোহাম্মদ ডাকাত ছিল নাকি ধর্ষক ছিল কিনা এই বিষয়ে আপনার মতামত কি সেটা আগে বইলে নেন। এখানে আপনাদের যা মতামত, আমারও তাই মতামত। আপনি যেমন একজন নিরপেক্ষ, ঠিক কিন্তু আছে? আপনি আপনার লাইভে কিন্তু হিন্দু আপনি তো আসলেও আপনি যেমন আবার মিউট করে রাখতেছি। কিন্তু আপনি তো প্রত্যেকদিন আইসা আমার লাইভে আইসা ছোট মোহাম্মদ দেখায় দেন। একদম প্রত্যেকটা দিন আইসা আপনি আমার লাইভে আপনার ছোট মোহাম্মদটারে ক্যামেরা অন করে আপনার ছোট মোহাম্মদটা দেখান। তাও যদি আপনার ছোট মোহাম্মদ যদি একটু বড় হইতো তাইলেও একটা কথা ছিল। কিন্তু আপনার ছোট মোহাম্মদ এতই ছোট এটা আমি মানে যখন ক্যামেরা অন করে এটা কি দেখান প্রমাণ তখন করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই প্রমাণ করতে পারবো। আর এইরকম চুনা হাগাতের সাথে তো আমি মানে সে যে তার ছোট মোহাম্মদ যে ছোট এটা প্রমাণ করার তো আমার দরকারও নেই। গলা শুনলেই বোঝা যায়। যে কেউ বুঝবে। তো আপনি যে প্রতিদিন এসে আপনার ছোট আপনি মোহাম্মদটারে এই দেখান আসাদ আপনার নূরের নিয়ে আর লাইভ করেন না। আপনি আমারে এসে বলবেন, আপনার ছোট মোহাম্মদ দেখাইন না, সুনাহাগা মুমিন এসে আমারে বলবে আর আমি তার কথা শুনবো। মানে এগুলা এত বলদ কেন? আপনার তো YouTube যেই আপনি ওরে নিয়ে যেটা লাইভ যে করেন দেখেই তো দেখাই। ওরে নিয়ে লাইভ করেন আপনি না, দেখাবো না। এই তো তুই দেখাইলি কি আর না দেখাইলি কি? তোর মতো মানে সুনাহাগারে আমি গুনায় ধরি রে? তোরা মনে করছিস তোদের মতো সুনাহাগারে আমরা গুনায় ধরি? তোর বউরে চুদি বলদ খান কিন্তু। কোথাকার, তোর বলদ কোথাকার, তোর আল্লাহ আর তোর নবীরে উপতা কইরা তোর আল্লাহ এবং নবীরে উপতা কইরা আমরা প্রতিদিন করি। হ্যাঁ? একদম ছারখার করে দিছি। হ্যাঁ? পিছন দিকটা একদম ছারখার হয়ে গেছে রে। আর তোর যে তুই তোর মানে ওই সামনেরটা না দেখা পিছনেরটা দেখা। দেখ ওইখানে একদম রক্তারক্তি হয়ে গেছে তোদের। মানে ছাগল কোথাকার। সে সমস্ত চুনাহাগা আসে প্রতিদিন আইসা মানে ভিডিও অন করে ন্যাংটা হয়ে যায়। চিন্তা করেন আপনারা যে তাদের মানে মানে যুক্তি হইতেছে আ মানে ভিডিওটা অন করে ন্যাংটা হয়ে যাওয়া। হুম? মানে কি একটা অবস্থা আরে ভাই। মানে তাদের প্রত্যেকটা দিন এই এক কাজ। প্রত্যেকদিন এসে বইসা থাকবে এবং মানে ভিডিওটা অন করেই ন্যাংটা হয়ে যাবে। আ তাও যদি মানে তার মানে ছোট মোহাম্মদ এটা এত ছোট। আপনারা যদি মানে মানে আমি তো মানে হতভম্বই যে এত ছোট মোহাম্মদ দেইখা। তো আমার ৬ বছরের ছেলের আ মোহাম্মদ এর থেকে বড় মনে করেন, হ্যাঁ? আমার ৬ বছরের যে ছেলে আছে সেই ছেলের মোহাম্মদ মনে করেন এর থেকে অনেক বড়। আমার ৬ বছরের ছেলের মোহাম্মদের থেকেও তার মোহাম্মদ ছোট মোহাম্মদ। মানে কি একটা অবস্থা। আবার আসছে। আ একেকটা নাম নিয়ে সে প্রত্যেকদিন এসে বইসা থাকে। ঠিক আছে পরের জনকে যুক্ত করি। সুলতান আপনাকে যুক্ত করা আছে বলেন। আ জি ভাইয়া। হ্যাঁ, বলেন। সুলতান বলেন। সেটা হচ্ছে আমি আপনার লাইভ গুলো দীর্ঘদিন ধরে দেখি এবং আমি ১ম বার হলো আপনার সাথে যুক্ত হয়েছি। এটাই আমার ১ম বার আপনার সাথে যুক্ত হওয়াটা। আচ্ছা, বলেন। এবং আপনার কাজগুলোকে আমি যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করি এবং আমি একটা চমৎকার ধর্মান্ধ ছিলাম আরকি, এখন নাই। তো আচ্ছা, আচ্ছা। এবং আপনার যুক্ত এগুলো শুনে মানে এক কথায় আমি আপনার প্রেমে পড়ে গেছি, এমন একটা ব্যাপার। আমি আ তো বিশেষ করে মানে সবসময় প্রতিদিন রাতে আমি যখন ঘুমানোর চেষ্টা করি তখন আমি আপনার কথাগুলো শুনতে ঘুমানোর চেষ্টা করি। কারণ কি কোন কাজ থাকে না তো আপনার ভিডিওটা অন করে দিয়ে তখন এই কথাগুলো বলেন। কিন্তু মাঝে আপনি তর্ক করতে তো আমি ঘুমিয়ে যাই। তখন ঘুমের ঘরে হঠাৎ করে উঠে শুনি যে আপনি তর্ক করতেছেন। আর হলো হ্যাঁ, একটা ব্যাপার হলো মানে আমি দেখেছি যে আপনি চমৎকার যুক্তি দেন এবং প্রমাণ ছাড়া কোনো কথা বলেন না। কিন্তু মুমিন রায় সেখানে কোনো প্রকার প্রমাণ ছাড়াই লাফালাফি করে। একটা লোককে আপনি দেখলাম যে একটা উদাহরণ দিয়ে বলতেছেন যে, "এটা কি হ্যাঁ নাকি না?" মানে প্রকাশ্যেই দেখা যাচ্ছে যে এটা হয়, উত্তর হবে হ্যাঁ অথবা না। একটা আপনি উদাহরণ দিয়েছেন। কিন্তু সে হ্যাঁ বা না বলে সে বলতেছে, "দেখেন ভাই এখানে একটা বোঝার ব্যাপার আছে।" তখন আপনি চমৎকার করে উত্তেজিত হয়ে যান। এটা ভালো লাগে এবং আপনাকে যখন ওরা গালি দেয় তখন আমি চিন্তা করি যে এমন একটা লোককে গালি দিতেছে একটু পরে চমৎকার মতো ধুলাই খাবে। ঠিক আছে? ওরা যখন গালি দিয়ে একটু সেরে উঠে বসে তো তখন আপনি নাচাইতেও আপনার শুরু করতে হয়। তো এত চমৎকারভাবে আপনার কাছ থেকে মাঝে আমি গালিগুলো শিখি। এটা হলো ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং মানে আমার একটা ইচ্ছা যে আপনি কোনদিন দেশে আবার আসবেন ফেরত। তো সেদিন আপনার সাথে হয়তো দেখা করব। আর যদি আপনি দেশে ফেরত নাও আসেন, যদি কখনো জার্মানিতে যাই আর যদি যাওয়ার সুযোগ হয় আপনার সাথে তাহলে দেখা করব ইনশাআল্লাহ।
ঠিক ইনশাআল্লাহ আছে বলে ভাই ফেলেছি। কারণ ইনশাআল্লাহ। মানে আমি চমৎকার ধর্মান্ধ তো অবশ্যই। ছিলাম একসময়। এজন্য মানে কিছু কালচার এখন আমার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, এটাই অবশ্যই হলো ব্যাপার। ইনশাআল্লাহ আচ্ছা। আমাদের দেখা হবে এখন আল্লাহ যদি একটা চায়। ব্যাপার ভাইয়া যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা হলো ধর্ম বিষয় না। এটা ব্যাপারে আমি যথেষ্ট জানি কারণ আমি হাফেজ কোরআনের। আ আচ্ছা, আচ্ছা। ঠিক এবং আছে একটা মাদ্রাসাতে সুলতান সাহেব ফাজিলে পড়ছি। সুলতান সাহেব তাহলে আপনি যেহেতু একজন হাফেজ তাহলে আপনাকে একটা প্রশ্ন করি যে আমরা যেই রেফারেন্স গুলা দেখাই, সেই রেফারেন্স গুলা জি। কি আপনি মাঝে, মাঝে চেক করেন? ওরে ভাই মাঝে, মাঝে কি এগুলো তো আমার মানে একদম নখদর্পণে থাকে, হ্যাঁ? এবং আমি কিন্তু আপনি যা বলেন এবং সাথে, সাথেই আমি ওটা বের করে আবার দেখার চেষ্টা করি এবং মানে ওই যে সংশয়.com এর আমি কিন্তু একদম রেগুলার একজন পাঠক। সবসময় পাঠ করি এগুলো। বিশেষ করে আজকে সকালে মানে নগদের কথাটা বলি। আজকে সকালে আমি দেখছিলাম হলো আ হুয়াই ইবনে আখতাব ওই যে ইহুদি গোত্রের যেই মেয়েটাকে হ্যাঁ, ১ম এ দাসী বানানো হলো। তারপরে তাকে মুক্ত করা হলো। কোন প্রকার মোহর দেয়া হলো না। বলল যে, "মোহর কেন দিব? তাকে তো মুক্ত করা হয়েছে। এটাই তো তার জন্য বিশাল মোহর।" হ্যাঁ, হ্যাঁ। এরপরে বেলাল হলো তাকে তার ভাই তার স্বামী এবং বাবার লাশের কাছ থেকে টেনে নিয়ে আসে। তখন হলো মোহাম্মদ তাকে একটু তিরস্কার করে, তুমি এটা কেন করছো? এটা এরকম কেন করছো? এরকম করাটা ঠিক হয় নাই।" আপনার মতো করে বললাম আরকি ভাই। আপনি এরকম বলেন। আ তো তো এরকম স্বামী এবং বাবার লাশের পাশ থেকে টেনে নিয়ে এসে তাকে ঐদিনই আবার রাতের বেলায় আরেক সাহাবী এসে বলতেছে, "একজন দাসী আমার কাছে দেন, আমি একটু সহবাস করব।" তো তখন সে ওই দাসীটাকে দিয়ে দিল। কাকে? অর্থাৎ ওই হুয়াই ইবনে আখতাব যে তার যে মেয়েটা, ওই মেয়েটাকে হলো দিয়ে দেওয়া হলো। তখন এক সাহাবী এসে বলতেছে, "ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজনকে দিয়ে দিলেন যে এই মেয়েটা হলো গোত্রপতির মেয়ে।" তখন মোহাম্মদ বলল যে, "ঠিক আছে, তাকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও।" তখন ডাক দিয়ে তাকে দাঁড় করাইলো। দাঁড় করায় বলল যে, "এই মেয়েটা বাদে তুমি তাকে মন্তায় নিয়ে যাও।" তখন সেই মেয়েটাকে সে বিয়ে করল দাস থেকে মুক্ত করে। বিয়ে ওই করার পরে মেয়েটা তাকে সে বন্ধা এটা সেটা বলে সবসময় খোঁটা দিত। এর এটা আমি বদলে সকালবেলা রিসেন্টলি দেখেছি আমি। ওই সাফিয়ার বদলে ওই যে সেই সাহাবী আবার গুনা, গুনা ৭ টা দাসী নিছে মোহাম্মদের থেকে, তাই না? জি, 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 হ্যাঁ। এবং হচ্ছে মানে যখন এই যে যেকোনো যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন হায়েজ নেফাস অবস্থায় থাকতেছেন তখন তাকে খুব চমৎকারভাবে বলতেছে এটা হলো প্রাকৃতিক ব্যাপার। কিন্তু যখন ওই সাফিনা ওটার নামটা ভুলে গেলাম ভাই আরেকবার একটু যদি স্মরণ করে সাফিয়া দেন আপনি। সাফিয়া ইবনে জি। হুয়া ইবনে আখতাব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সে যখন অসুস্থ হয়ে যাচ্ছে তখন তাকে বলতেছে, "তুই হইলি বন্দা, তুই হইলি এই, তুই হইলি তা।" মানে এটা মানে শুদ্ধ ভাষায় গালি দেয়, হ্যাঁ? এটা ব্যাপার হলো মুমিনরা এটাকে এমন চমৎকারভাবে সাজিয়েছে যে শুদ্ধ ভাষার গালাগালি, হ্যাঁ? এটাকে এমনভাবে সাজাইছে যে মানে শুনে মনে হচ্ছে সুবহানাল্লাহ! এত চমৎকার গালি কিভাবে দেয় একটা মানুষ, হ্যাঁ? আচ্ছা এটা হলো ব্যাপার। তো আমি শুনি এগুলো দেখি। আগে একটা হাফেজ আপনার সাথে তাহফিজ নামে একটা ছেলে যুক্ত হয়েছিল। তখন আপনি তাকে বলেছিলেন যে, "আপনি যে হাফেজ এটা তো মানুষ বুঝবে না। আপনি একটু তেলাওয়াত করে শোনান।" তখন কিন্তু সে চমৎকার তেলাওয়াত করে শুনিয়েছিল। আপনি এবং ফারাজ ভাই ছিলেন। বলতেছিলেন যে, "আমরা তো ইয়েটা কিন্তু তারপরেও আমরা কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছি আপনার কোরআন তেলাওয়াত শুনে।" সেও কিন্তু এরকম সংশয়ের মধ্যে পড়েছে। আপনি বলেছিলেন যে, মানুষ সংশয়ের মধ্যে আছে কিন্তু তারা বলতে পারে না। অনেক আলেম ওলামা সংশয়ের মধ্যে থাকে। কিন্তু বলতে পারে না কি জন্য তার ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে, টাকা-পয়সা বন্ধ হয়ে যাবে। এইজন্য সে বলতে পারে না। তো আপনার প্রতি ভালোবাসা ভাই সবসময় আমি আপনার কথাগুলো শুনি এবং বিশেষ করে মানে এখন মানে ধর্ম সম্পর্কে শুনতে, শুনতে ভাই আর ধর্ম নিয়ে আর শুনতে ভালো লাগে না। এখন মানে একটু সামাজিক বিষয়ে আপনাকে একটু প্রশ্ন করতে এসেছি আমি। আচ্ছা ঠিক আছে বলেন। মানে ওইটা মানে চূড়ান্ত মানে ধর্মের ব্যাপারে মানে চূড়ান্ত পর্যায়ে আমি তো জানি আগে থেকে। তারপরেও আপনার কথা শুনি এরপর সব রেফারেন্স গুলো দেখি মানে দেখতে, দেখতে মানে এখন আমি পুরো ঘাঘুমাল হয়ে গেছি। এখন আর এগুলো শুনতে ভালো লাগে না। এখন একটু সমাজ কেন্দ্রিক কথাগুলো বিশেষ করে আজকে আরেকটা কথা আপনার বক্তব্য আমি শুনছিলাম যে আরেকজনের সাথে মানে একটা ছেলে বলছে যে জিয়াউর রহমান যে ইনডেমনিটি আইন জারি করেছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ওখানে আপনি চমৎকার মন্তব্য করেছেন। তবে ওখানে আপনার একটা ব্যাপার আপনি মন্তব্য করেছেন যে কাউকে হত্যা করা এটা ঠিক না। বিশেষ করে শেখ মুজিবকে আপনি তার শেখ মুজিবুর রহমানের যে সে যে মানে বিভিন্ন সময় বাকশাল কায়েম করেছে, তারপরে গণতন্ত্র হত্যা করেছে, তারপরে সংবাদপত্রের যে অধিকার সেটা হরণ করেছে, ইত্যাদি, ইত্যাদি। তো এগুলো নিয়ে আপনি কথা বলেছেন। কিন্তু ওখানে একটা আপনি কথা বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে যে এটা আমি সমর্থন করি না। ওখানে অনেক বাকবিতণ্ডা হয়েছে এবং আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। তো মানে ওই ব্যাপারটায় আপনি যেহেতু হত্যাকে সমর্থন করেন না। তবে আমার কাছে মনে হয়েছে মানে এটা আমার পক্ষ থেকে আপনাকে পরামর্শ। আপনি আমার থেকে অনেক বেশি জানেন আমার থেকে। মানে আমার মনে হয় যে আপনি যতগুলো বই পড়েছেন, এতগুলো বই আমি কখনো চোখেও দেখেছি না সন্দেহ। আমার কাছে সেটা মনে হয়। বাস্তবে এটা কেমন আমি জানি না। তো আমার কাছে মনে হচ্ছে যে মানে একটা লোক যদি ১০,০০০ মানুষকে হত্যা করে, তো সেক্ষেত্রে তাকে আমরা বাঁচিয়ে রেখে আসলে তার সেই বিচারটা হয়তো করতে পারব না। আ তাকে হত্যা করা ছাড়া তো আমাদের কাছে তেমন আর কোনো উপায় থাকে না। মানে আমার কাছে এটা মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয় আমি জানি না। ওটা নিয়ে আমি কোনো প্রশ্ন করব না। মানে ওটা আপনি আরেকবার এই বিবেচনা জিনিসটা করবেন যদি কখনো যুক্ত হই এই তখন জিনিসটা হয়তো বলবেন। এই জিনিসটা একটু বলে নেই। একটা লোক যত জি, জি। মানুষকে খুন করুক একটা না অপশন কেন যেহেতু তৈরি হইছে আপনি তো বলবেনই। স্বাভাবিক অপশন যখন তৈরি হয় আপনি বলতে চান। একটা মানুষ যত মানুষকে খুন করুক না কেন বা যত আ জিগর ভাইয়া? ও আচ্ছা আপনাকে একটু তাহলে মিউট করে কথা বলি। আপনার ওই পেছনে হয়তো কেউ আছে। আপনি আপনার নাম-টাম বলে দিলে একটু সমস্যা হয়ে যাবে। কারণ আপনার পরিচয় তাতে প্রকাশ পেয়ে যাবে। আপনার পরিচয় প্রকাশ পাক এটা আমরা চাই না। এজন্য আপনাকে আপাতত একটু মিউট করে দিচ্ছি। যে এই জিনিসটা আ বলতে চাই যে একজন মানুষ যত কোটি মানুষকে খুন করুক না কেন, সেই মানুষটাকেও আপনি বিচার বহির্ভূতভাবে হত্যা করতে পারেন না। শুধুমাত্র একজন মানুষকে বিচারের আওতায় এনে তার বিচার করে এখন তাকে আপনি আসলে তার জীবনের অধিকার আপনি কখনোই কেড়ে নিতে পারেন না। এটা হচ্ছে মৌলিক মানবাধিকার। তার বেঁচে থাকার অধিকারটা হচ্ছে একটা মৌলিক মানবাধিকার। এই জিনিসটা বিচার প্রক্রিয়া ছাড়া, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া ছাড়া যদি আপনি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেন যে অমুকে যেহেতু অত হাজার মানুষকে খুন করেছে, আ তো সেহেতু তাকে কোন ধরনের বিচার প্রক্রিয়া বা পক্ষ সমর্থনের সুযোগ দেয়া ছাড়াই তাকে হত্যা করে ফেলাটা নৈতিক। এটা যদি আপনি একবার অ্যাকসেপ্ট করে ফেলেন,
তাহলে কিন্তু আপনি আসলে আপনার যে বিচার প্রক্রিয়া এবং একজন অপরাধীরও যে আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে, সেই অধিকারটা থেকে তাকে বঞ্চিত করে দিলেন। এই জিনিসটা একটা ভয়ংকর অপরাধ। এই জিনিসটা ওই অপরাধীর মানবাধিকার হরণ, এবং সেটা শুধুমাত্র সেই ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, সেটা অন্য ক্ষেত্রেও চলে আসবে। অন্য ক্ষেত্রেও দেখা যাবে, বলবে, "ও তো অমুকে তো এটা করছে, এইজন্য ওরে মেরে লাইছি। অমুকে তো ধর্মকে অবমাননা করছে, এইজন্য মেরে লাইছি। অমুকে তো মানে আমাকে কটূক্তি করছে, আমার নামে কটূক্তি করছে, এইজন্য মেরে লাইছি।" প্রত্যেকেই তখন এই জিনিসটাকে ব্যবহার করা শুরু করবে এবং আইনের শাসন বলে আর কিছু থাকবে না তখন। আইনের শাসন প্রতিষ্ঠা করাটাই একটা সভ্য সমাজের সবচাইতে ইম্পোর্টেন্ট কাজ। যদি এরকমের অবস্থা হয় যে এই ব্যক্তিকে না মারলে, ইমিডিয়েটলি না মারলে একটা বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন ধরেন, এইরকম হতে পারে যে একটা বিরাট জনসভায় একজন পেটে মানে আত্মঘাতী, এই যে ইসলামী জঙ্গিরা যেটা করে, পেটে বোমা বেঁধে চলে আসছে। আইসা বলতেছে, "আল্লাহু আকবার, আল্লাহু আকবার।" এক্ষুনি সুইচটা চাপ দিবে। এই সুইচটা চাপ দিলে সাথে, সাথে কয়েক হাজার লোকের মৃত্যু ঘটতে পারে। এই রকমের যদি পরিস্থিতি হয় এবং একজন স্নাইপার রাইফেল নিয়ে একজন যদি দূরে অবস্থান করতে থাকে, সে যদি দেখে যে এই ব্যক্তিটার সুইচে আঙ্গুল আছে এবং আল্লাহু আকবার বলে চিল্লাইতেছে এবং এক্ষুনি সুইচটা চাপ দিয়ে ফেলবে। চাপ দিয়ে এলেই হাজার, হাজার লোক মারা যাবে। এই রকমের পরিস্থিতিতেও কাজটা নৈতিক হয় না। এই লোকটাকে মেরে ফেলাটাও এখন যদি সেই স্নাইপার রাইফেল যার হাতে আছে, সে যদি একটা গুলিটা করে দেয়, তাকে মেরে ফেলে, সেই ক্ষেত্রেও কাজটা নৈতিক হয় না। কিন্তু সেই ক্ষেত্রে যেই ইয়াটা সে দিতে পারে, সে মানে যুক্তিটা সে দিতে পারে যে, "এই মুহূর্তে আমার আর কিছু করার ছিল না। এই লোকটাকে যদি আমি না মারতাম, তাহলে সে কয়েক হাজার লোককে নিয়ে উড়ে যেত। এই মুহূর্তে করার আমার কাছে আর কোনো পন্থা ছিল না। আমার কাছে যদি আর কোনো ভালো পন্থা থাকতো যে ওই হাজার, হাজার মানুষকেও আমি রক্ষা করব এবং যে পেটে বোমা বেঁধে আসছে তার জীবনটাও রক্ষা করব। এরকম যদি কোনো স্কোপ আমার কাছে থাকতো, তাহলে আমি সেই স্কোপটাই বেছে নিতাম। কিন্তু এই মুহূর্তে তাকে মেরে ফেলা ছাড়া, ইমিডিয়েটলি মেরে ফেলা ছাড়া আমার হাতে আর কোনো পন্থা ছিল না।" এই জিনিসটা যদি সে বলে, তখন এই জিনিসটাকে আমরা সমাজে একসেপ্ট করে নিই। কারণ ওই ব্যক্তির আসলেই আর কোনো উপায় ছিল না। উপায়হীন থাকার কারণে এই অনৈতিক কাজটা আমরা একসেপ্ট করি। যদিও কাজটা অনৈতিক, কিন্তু একসেপ্টেবল, যে এই অনৈতিক কাজটাও করা ছাড়া আর কিছু ওয়ে ছিল না। কি করব এখন? এই রকমের পরিস্থিতিতে তাকে বাঁচায় রাখলে অন্যরা মারা যাবে। শুধুমাত্র এই রকমের পরিস্থিতিতে আমরা এই জিনিসটাকে একসেপ্ট করি যে বিচার বহির্ভূতভাবে সে হচ্ছে গিয়ে একটা মানে মানুষের জীবনের অধিকারটা কেড়ে নিছে। সেই ব্যাটা জঙ্গি ছিল। কিন্তু তারপরেও তার জীবনের অধিকারটা কেড়ে নিছে। এই রকমের পরিস্থিতিতে আমরা এই জিনিসটাকে একসেপ্ট করি। তারপরেও সেখানে দেখতে হবে যে আসলেই পরিস্থিতিটা এরকম ছিল কিনা যে সে যদি সুইচটা চাপ দেয়, তাহলে হাজার, হাজার মানুষ সহ মরে যাবে। শুধুমাত্র এই রকমের রেয়ার কেস গুলাতে যেখানে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। এয়ারপোর্টে যেমন ধরেন আ বোমা বাইন্ধা চলে আসছে বা একটা বোমা মেরে দিবে। মানুষকে মেরে ফেলবে। অন্য মানুষকে খুন করতে আসতেছে। আমাকে মারতে আসতেছে। চাপাতি নিয়ে দৌড় দিচ্ছে। এই রকমের পরিস্থিতিতে আমরা এই জিনিসগুলাকে অ্যাকসেপ্ট করি। কিন্তু যদি সেই অপরাধীর কাছ থেকে ইমিডিয়েট কোনো থ্রেট না থাকে, যে ইমিডিয়েট থ্রেটটা এক্ষুনি না রুখলে আরেকজন মানুষের মৃত্যু হতে পারে বা আরেকজন মানুষের মানে সাথে ভয়ংকর ঘটনা ঘটতে পারে। এইরকম পরিস্থিতি ছাড়া আর কোনো ক্ষেত্রে এই জিনিসটা অ্যাকসেপ্টেবল না যে একজন মানুষকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার জীবনের অধিকার কেড়ে নেওয়া হবে। যদি আপনি এটা একবার অ্যাকসেপ্ট করেন, তাহলে আসলে আইনের শাসন, বিচার-আচার কিছুই আর অবশিষ্ট থাকে না। তাহলে আমাদের যে নৈতিক একটা পরাজয় ঘটে, যে আমাদের সভ্য সমাজের একটা নৈতিক পরাজয় ঘটে। সুলতান মাহমুদ ভাই, আপনাকে আনমিউট করেছি। আপনি এবার থেকে আনমিউট করে কথা বলুন। জি, আপনার আলোচনা অত্যন্ত সুন্দর এবং আপনি যখন আলোচনা করেন আমি শোনার চেষ্টা করি এবং আপনার আলোচনার সময় যারা কথা বলে মানে এদের প্রতি আমার একটা রাগ জেগে যায় যে এরা কথা কেন বলছে। ঠিক আছে? তো এজন্য আসলে আপনার কথা শুনতেই ভালো লাগে আমার সবসময়। এবং একটা ব্যাপার আমি দেখেছি যে আপনি এই যে লাইভে যে আলোচনাগুলো হয় এগুলো আ মানুষকে জানানোর স্বার্থে আপনি সেটাকে মানে ওটাকে স্ক্রিন রেকর্ড করে পরবর্তীতে ভিডিও আকারে প্রকাশ করেন। তো যেহেতু না, এই না, এটা লাইভে আমি আমি করি না। একটা এটা আমি করি না ভাই। আমি একজনের সাথে কথাবার্তা বলা আছে। সে আমাকে এগুলা করে সে নিজে, নিজেই আপলোড করে দেয়। আমি আচ্ছা, এগুলা আচ্ছা। করার সময় হয় না আসলে আমার। ও তাহলে ভাইয়া আপনি এই ভিডিওটা মানে এই নামটাতে আমি যুক্ত হয়েছি যেহেতু আমি একজনের নাম ধরে অলরেডি ডাক দিয়ে ফেলেছি। তো সেক্ষেত্রে যদি কোনো সুযোগ থাকে যে তাকে এইটা স্কিপ করতে বলার তাহলে একটু বলবেন। আর আপনার হলো নাম আমি দেখা পরের যাচ্ছে। আপনার নাম আমি পুরাপুরি হাইড করে রেখেছি। আপনার নাম দেখাই যাবে না। পুরো আচ্ছা, আলোচনাতে আপনার নামও দেখা যাবে না, আপনার হ্যাঁ, ছবিও দেখা যাবে না। আচ্ছা। এখন যেটা আপনি কতক্ষণ আছেন ভাই লাইভে? আমি ২ ঘন্টার মতো থাকবো। ও তাহলে আমি আপনার সাথে আর ৫ মিনিট কথা বলে আমি অন্য কাজটা করে আমি আবার যুক্ত হব ভাই। হ্যাঁ? ঠিক আছে? আমাকে একটু আচ্ছা, সময় দিবেন আপনি। ঠিক আচ্ছা, আছে, বলেন। যেটা প্রশ্নটা আমি করে ফেলি সেটা হচ্ছে এই যে কিছু এই যে গতকালকে একজনের সাথে একটু বিতর্ক হচ্ছিল। মানে বলছিল যে মানে আমি বলেছিলাম যে পোশাক নারীদের পোশাক সে তার ইচ্ছা মতো করতে পারবে। এটা হলো নারীর ব্যক্তিগত চাহিদা। সে যেরকম চায় সেরকমটা। তো উনি এক পর্যায়ে বলছিলেন যে পোশাকের শালীনতাটাই হচ্ছে উনিও হয়তো উনি হিন্দুদের থেকে হয়তো পরবর্তীতে নাস্তিক হয়েছেন এরকম কিছু হবে। তো উনি
ওর সাথে কথা আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো। তো আমি যখন বললাম যে উনি বলল মানে আমি বললাম যে ইচ্ছা মতো পড়তে পারবে। তো উনি বলল যে হ্যাঁ, ইচ্ছা মতো পড়তে পারবে, শালীনতাটাই যথেষ্ট। তখন আমি বললাম যে সমাজ স্বীকৃত শালীনতাই যথেষ্ট। তখন সে বলল যে সমাজ স্বীকৃত শালীনতা হলে তো সমস্যা। কারণ মুসলিম সমাজে তো বোরকা পরায় বাধ্য করবে, এই করবে, সেই করবে। তো তখন আমার কাছে ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে একটা মানুষ যেই সমাজে বসবাস করে, যে একটা মুসলিম সমাজে বসবাস করলে তো অবশ্যই তার সামাজিক কালচারটাকে মেনে চলতে হবে। সেক্ষেত্রে এখানে বাধ্য যদি না করে, মুসলিম কালচারে চলতেছে, মুসলিম সমাজে থাকতেছে, এরকমটা মানে এই ব্যাপারে আপনার বক্তব্যটা কেমন? আপনি যদি আমার কথাটা পুরোপুরি বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন। নাহলে আমি আরেকবার বলার চেষ্টা করব। না, এখন আপনাকে একটু মিউট হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি নিজেই মিউট করে দিয়েছেন। এখন যদি একটা সমাজে, যে সমাজে একজন মানুষ থাকে, সেই সমাজে তো স্বাভাবিকভাবেই একটা ছেলে বা মেয়ে সেই সমাজে যেহেতু বড় হয়, আশপাশ দেখে, দেখে বড় হয়, স্বাভাবিকভাবেই সেই সমাজের আচার-আচরণ, মানে পোশাক-আশাক, সেগুলাই সে আস্তে, আস্তে নিজের ভিতরে আ ব নিজের ভিতরে তার ইয়াটা তৈরি হয়। সেটা তো আসলে মানে উল্টা তাকে বলার মতো দরকার হয় না। মেক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা তাকে বলে দেওয়ার দরকার হয় না যে, তুমি আ যেই সমাজে আছো সেই সমাজের অনুসারে তুমি পোশাক-আশাক পড়ো। এটা তাকে বলারই দরকার হয় না। একটা মেয়ে যখন ছোটবেলাতে, এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র যে মেয়েদের ক্ষেত্রে আলাদাভাবে প্রযোজ্য তা না। একটা ছেলে বা একটা মেয়ে যখন একটা সমাজে বড় হয়, সেই সমাজের আশপাশের মানুষরা যেই পোশাকগুলা পরে, সেই পোশাকগুলা পরেই সাধারণত সে আস্তে, আস্তে বড় হতে থাকে এবং সেও সেই পোশাকটাকেই নিজের ভিতরে মানে গ্রহণ করে নেয়। সেই ধরনের পোশাক পরাটাই গ্রহণ করে নেয়। কিন্তু কেউ যদি সেটা না করে, তাহলে তো তাকে আসলে বাধ্য করা যাবে না। কারণ এটা হচ্ছে তার অধিকার। কেউ যদি মনে করেন, বাংলাদেশে ১ম যখন যেই ছেলেটা জিন্সের প্যান্ট আর টি-শার্ট পড়ছে, আগে তো মানুষ যেটা পড়তো, মানে বাংলাদেশের কালচার যেটা আগে ছিল ধুতি, পাঞ্জাবি। এগুলো ছিল বহু প্রাচীন আমলের বাঙালি কালচার। এরপর থেকে আস্তে, আস্তে প্যান্ট শার্ট হয়েছে। প্যান্ট শার্ট থেকে হচ্ছে গিয়ে এখন জিন্স টি-শার্ট হয়েছে। এই জিনিসগুলা ১ম যখন যারা করেছে, তখন তো তাদের একটা সামাজিকভাবে একটা তৈরি হয়েছে, যে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, যে এটা তুমি কি করছো? এটা কি রকমের পোশাক? আমি যখন ১ম জিন্সের প্যান্ট পড়ছি, আমার বাসা থেকেও বকা দিছে যে, "এই যে এটা আবার কি প্যান্ট? প্যান্টটা এরকম কেন? মানে এত চিপা কেন? পা গুলো এত চিপা কেন? পা তো ঢোলা, ঢোলা প্যান্ট পড়তে হবে।" আমি তো মানে আমার ক্ষেত্রেও তো এই জিনিসটা সহজ হয় নাই। একটা মেয়ের ক্ষেত্রেও এই জিনিসটা সহজ হয় না। সমাজে একটা প্রোটেস্ট তৈরি হবে অবশ্যই। সে যদি তার সমাজে যেটা আ মানে সেই সমাজে কেউ করতেছে না, সে যদি ১ম বার করে, ১ম দিকে সেই জিনিসটা একটু প্রোটেস্ট হয়। কিন্তু পরবর্তীতে আস্তে, আস্তে অনেকে যদি করা শুরু করে, তখন সেটাও আস্তে, আস্তে অ্যাকসেপ্টেবল হয়। এই কারণে সমাজ কোনটাকে অ্যাকসেপ্ট করতেছে, কোনটাকে অ্যাকসেপ্ট করতেছে না, সেটাকে আমরা কখনো একটা যুক্তি হিসেবে গ্রহণ করতে পারি না। কারণ সমাজ অনেক সময় ভুল কাজও করে, ভুল সিদ্ধান্তও নেয়। সমাজ অনেক সময় বাজে একটা জিনিসকে অ্যাকসেপ্ট করে, সমাজে প্রচলন করে দেয়। যে জিনিসটা আসলে আ উচিত না। যে জিনিসটার সাথে সমাজ অ্যাকসেপ্ট করলো কি করল না, সেটার সাথে আসলে সেই কাজটা ন্যায় নাকি অন্যায়, সেটার কোনো সম্পর্ক নেই। কারণ সমাজ অনেক সময় ভুল জিনিস অ্যাকসেপ্ট করে নেয়। যেমন সমাজে একসময় সতীদাহ প্রথা খুবই অ্যাকসেপ্টেবল একটা কালচার ছিল। কিন্তু যখন আ রাজা রামমোহন রায় যখন বলেছিল যে, "না, সতীদেরকে এইভাবে পোড়ায় মারা যাবে না।" তখন কিন্তু সমাজ একটা প্রোটেস্ট করেছে। এখন তার মানে হচ্ছে, সমাজে যেটা অ্যাকসেপ্টেড, সমাজে সবাই যে এটা পালন করতেছে, সেটাই যে আ নৈতিকতার মাপকাঠি হবে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি না। অনেক সময় দেখা যায় সমাজ একটা খারাপ জিনিসকেও অ্যাকসেপ্ট করে নেয়। যেমন দাসপ্রথা। আমেরিকাতে দাসপ্রথা একটা অ্যাকসেপ্টেড ব্যাপার ছিল। দাসদেরকে, কালো মানুষদেরকে দাস হিসেবে তারা মানে কাজকর্ম করাবে, মারবে, পিটাবে। এগুলা সমাজে একটা অ্যাকসেপ্টেড ব্যাপার ছিল। কিন্তু আব্রাহাম লিঙ্কন যখন ১ম এই যে মানে এটার বিরোধিতা করে এবং এটার বিরুদ্ধে আইন পাস করার চেষ্টা করে, আমেরিকান সমাজে একটা বিরাট প্রোটেস্ট তৈরি হয়েছিল এবং একটা গৃহযুদ্ধ বেঁধে গেছিল। আমেরিকান সিভিল ওয়ার যদি আপনি পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন যে অনেকগুলা প্রদেশে মারামারি লেগে গেছিল। যে প্রদেশে যুদ্ধ লেগে গেছিল। রীতিমতো খুনাখুনি হয়ে গেছে। এটা নিয়ে রক্তারক্তি হয়ে গেছে। তো তার মানে হচ্ছে, সমাজে দাসপ্রথাটা একসেপ্টেড ছিল। নতুন একটা আইডিয়া বা নতুন একটা পোশাক বা নতুন একটা আচরণ যদি আ সমাজ সমাজ একসেপ্ট করতেছে না, এই যুক্তিতে যদি আমরা সেটাকে বাধা দেই, এটা সবসময় যে সমাজই সঠিক হবে, এইরকম তো কোনো যুক্তি নেই। বরঞ্চ দেখা যাচ্ছে সমাজ অনেক সময় ভুলভাবে একটা জিনিসকে একসেপ্ট করে নিছে এবং সমাজে প্রচলন করছে। পরবর্তীতে সঠিক জিনিসটাকে তারা প্রোটেস্ট করছে এবং সেই সঠিক জিনিসটাকে আটকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এই কারণে আমরা সমাজে একসেপ্টেড এইটাকে কোনো যুক্তি হিসেবে গ্রহণ করতে পারি না। আমাদেরকে যেটা দেখতে হবে, যে এই পোশাকটা তার পরিবেশের উপরে, তার আবহাওয়ার উপরে, যেমন একটা প্রচন্ড ঠান্ডার দেশে একটা মেয়ে যদি এখন বিকিনি পরে, যেখানে -40°, যে মনে করেন ফিনল্যান্ডে মাইনাস এখন 40°, সে একটা বিকিনি পরে ঘুরতেছে। এরকম যদি ঘোরা শুরু করে, তখন তো এটা একটু দৃষ্টিকটু লাগবে। কিন্তু তারপরেও তাকে কেউ কিছু বলতে পারবে না। সবাই বলবে যে, "তুমি এই ঠান্ডার ভিতরে এই রকমের পোশাক পরে ঘুরতেছো, এটা কেমন কথা? তোমার তো অসুখ হবে। তুমি তো" এইটা বলতে পারে একজন মানুষ। কিন্তু এর থেকে বেশি আর কিছু করতে পারে না। তারপরেও যদি ওই মেয়ে বিকিনি পরে যদি হাঁটতে চায়, কারোর আসলে কিছু করার নেই। কেউ এখানে, তার যে জীবন, তার ব্যক্তি স্বাধীনতা। সে এক এক মেক্সিমাম যেটা করতে পারে, একটা পুলিশে ফোন দিতে পারে। পুলিশে ফোন দিয়ে বলতে পারে, "দেখো, আমি -40°-র ভিতরে দেখতেছি একটা মেয়ে বিকিনি পরে হাঁটতেছে। তোমরা এই মেয়েটাকে রক্ষা করো। মেয়েটার মানে মাথা খারাপ হয়ে গেছে।" তখন গিয়ে পুলিশ আইসা হয়তো তাকে, তার জীবনটা রক্ষা করার জন্য তাকে চাদর দিয়ে ঢাইকা-টাইকা দিতে পারে, যে -40°-র ভিতরে সে বিকিনি পরে হাঁটতেছে, এটা কেমন কথা? আবার প্রচন্ড গরমের ভিতরে দেখা যায় যে, যদি দেখা যায় যে একজন বাংলাদেশে, আমি এটা দেখেছি
যে একবার আমি তো লোকাল বাসে চলাফেরা করতাম। একবার লোকাল বাসে উঠেছি। প্রচন্ড গরম ঐদিন। আমি দেখলাম একজন মহিলা আ বোরখা-টোরখা পরে মানে উঠছে, ইসের ভিতরে উঠছে। এবং আমি দেখতেছি যে সে খুব জোরে, জোরে নিঃশ্বাস নিতেছে। আমার পাশেই বসছে। খুব জোরে, জোরে নিঃশ্বাস নিতেছে এবং আমি বুঝতেছি সে মানে অবস্থাটা তার খুবই খারাপ। এই গরমে কালো বোরখার ভিতরে মানে এমন গরম যে আমি হালকা পাতলা জামা পরে আছি। আমার মানে টি-শার্ট পুরা ভিজে যাচ্ছে। আর আমি দেখতেছি যে কালা বোরখা পরা একজন মহিলা বসে আছে। তার ওই কালা বোরখার ভিতরে কি অবস্থা, ওইটা তো পুরো মোটামুটি মনে করেন জাহান্নাম হয়ে গেছে। হাবিয়া দোজখ হয়ে গেছে ওইটার ভিতরে। সে তারপর যখন বাস থেকে নামলো, তখন দেখলাম যে সে থরথর করে কাঁপতেছে। এভাবে থরথর করে কাঁপতেছে। এবং আমি তখন যেটা করলাম, আমি বুঝতে পারছি যে এই মহিলার অবস্থা খুবই খারাপ। এই মহিলা একটু এখনই স্ট্রোক কইরা পইরা মইরা যেতে পারে। আমি তার হাতটা ধরলাম। কারণ সে রাস্তা পার হইতে পারতেছিল না। আমি তার হাতটা ধরে বললাম, "আসেন আপনারে আমি আগায় দেই।" সে আমার সাথে এমন করলো কিন্তু মানে খুব মানে হয়ে গেল যে সে আমি কেন তার হাত ধরছি? আমি বলছি, "আসেন, আসেন আপনি রাস্তা পার করে দেই।" তারপরে সে বোরখার মুখটা উঠাইলো। আমি দেখলাম যে তার মুখটা পুরা ঘামে ভর্তি এবং সে অত্যন্ত বয়স্ক একজন মহিলা। আমি বললাম, "আসেন খালাম্মা আসেন আপনাকে আমি রাস্তা পার করে দিচ্ছি। আপনি রাস্তা পার হইতে পারবেন না।" সে থরথর করে কাঁপতেছিল রাস্তার মাঝখানে। তারপরে সে বলতেছে, ঠিক আছে বাবা তুমি পার করে দাও।" তারপরে আমি পার করে দিলাম। কিন্তু পার করতে, করতে রাস্তা পার করতে, করতে তার হাতটা যখন আমি ধরে রাখছিলাম, আমি বুঝতেছিলাম এই মহিলার অবস্থা মানে ১৪ টা একদম মানে খুব খারাপ অবস্থা। তখন আমি রাস্তা পার করে তাকে বলতেছিলাম যে, "আপনি একটু বোরখাটা খুইলা আপনি একটু ফ্রেশ এয়ার নেন, ফ্রেশ বাতাস নেন। একটু এখানে বইসা থাকেন। আপনি একটু পানি-টানি খান। একটু বাতাস-টাতাস নেন। আপনার তো অবস্থা খুবই খারাপ।" বলে, "না বাবা আমি তো জি। বোরখা খুলতে পারব বস্তা না।" পেঁচানো ছিল এমন একটা ভাব। প্রচুর এরকম বস্তার মধ্যে একটা যেরকম অবস্থা। থাকে। অবস্থার ভিতরে মানে আমি মানে হতভম্ব যে এই মহিলা তো একটু পরে মারা যাবে। একটু পরে তার যে অবস্থা একটু পরে সে হয়তো মারা যাবে। অবশ্যই আমারই এটা আগে অবস্থা থেকে খারাপ। গেস করা যায়। জি। অবস্থা দেখে বোঝা যাচ্ছে। যেখানে অবস্থা আমরা থেকে বোঝা যাচ্ছে। রোদের মধ্যে এমনি স্বাভাবিকভাবে আমরা চলাচল করতে গিয়ে পুরুষরাই মানে সমস্যায় পড়ে যাই। এইটা আমি জাস্ট এটা তাকে বলতে পারি যে, খালাম্মা আপনি এটা একটু খুইলা একটু বাতাস-টাতাস নেন। আপনার তো অবস্থা খুব খারাপ। একটু পানি দিয়া মুখটা ধোন। এইটুক পর্যন্ত বলতে পারি। কিন্তু তাকে তো আমি বাধ্য করতে পারি না। সমাজে কোনটা অ্যাকসেপ্টেড, কোনটা অ্যাকসেপ্টেড না। এইটা তো তার উপরে আমি চাপায় দিতে পারি না। তারও অধিকার আছে যে সে এই বোরখা পরে ঘোরাঘুরি করবে। এটা তার অধিকার আছে। এখানে তো আমি কিছু বলতে পারি না। আমি জাস্ট জি। তাকে সাজেশনটা দিতে পারি। জি, এইটুক জি, জি। খেয়াল আমার পরামর্শ, করতে পারি। পরামর্শ। বাধ্য করতে পারি না। জাস্ট পরামর্শটা দিতে পারি। এটাই হলো হ্যাঁ, মানে মূল থিওরিটা। হ্যাঁ, 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 হ্যাঁ। আমার দায়িত্বের জায়গা থেকে যে আমি যেটা ফলো করি যে হ্যাঁ, আমি তো এই জিনিসটা ফলো করছি। তুমি চাইলে কিন্তু এটা ফলো করতে পারো। এরকম পরামর্শ দিয়ে দিতে পারি। কিন্তু পিটাইছি, ধরছি, মারছি, ভাঙছি। তুই এটা করবি নাইলে তোরে একদম ফাড়াই হালামু, কল্লা উড়াইয়া দিমু। এগুলো আসলে মানে একদমই বাজে। যেগুলো আপনি সবসময় বলেন। আরেকটা ব্যাপার যেটা একটু আগে ভাই আমার আগে যে ছেলেটা যুক্ত হয়েছে, ও কিন্তু বের হয়ে যাওয়ার আগে আপনাকে গালিগালাজ করেছে। এবং হ্যাঁ, হ্যাঁ, সে সে মনে করছে যে ইসলামকে মানে ওই যে রবি এয়ারটেলের যে টাওয়ার গুলো অনেক লম্বা লম্বা বাংলাদেশের মধ্যে উঁচু উঁচু যে আগে ভবনগুলোর থেকে উঁচু থাকতো টাওয়ার গুলো মনে করছে যে টাওয়ারের মাথায় উঠে ফেলছে ইসলামকে মানে আপনাকে গালি দিয়ে ও ইসলামের হ্যাঁ, খুব বেশি উপকার করে ফেলছে। হ্যাঁ। আবার দেখেন ওর গালিটা শুনে কিন্তু বোঝা যাইতেছে যে ফজর নামাজ পড়বে না, ঠিক আছে? তাহলে ও আসলে মানে ওর দ্বারা আদৌ ইসলাম কি পাইতেছে? আরেকটা ব্যাপার হলো ওর নবী তো বলে দিচ্ছে যে তুমি যারা হলো ইসলামকে বিশ্বাস করে না তাদেরকে যদি গালি দাও তাহলে তারা আর কেউ গালি না দিয়া তো সরাসরি তোমার আল্লাহর নবীরে দিবে। তাহলে মানে ওর নবীরে ফাও ফাও গালি খাওয়াচ্ছে। এটা দোষ তো ওর। এই হ্যাঁ, দোষ তো এটা আর তো আসিফ মহিউদ্দিনের না। আরেকটা ব্যাপার হলো মানে আল্লাহ তো আসিফ মহিউদ্দিন ইচ্ছা করলে তো কিছু করতে পারবে না। আল্লাহ তারে দিয়ে যেটা করাইবে সেটাই তো সে করতে পারবে। মানে এইটার ভাষ্য অনুযায়ী। মানে হাদিস যতক্ষণ হাদিস পর্যন্ত অনুসারে। জি, জি, জি। মানে হাদিস কি? এগুলো মানে একদম মানে ওই হেডকোয়ার্টারের অর্ডার কুরআন। যে যখন ফাইদা কদা আমরান মানে যখন সে কিছু চায় ফাইদা কি ইউকাল লাহু কুন ফায়াকুন আমি ভুলে গেছি। মানে অনেকদিন পড়ি না তো। মানে সে কুন এবং ফায়াকুন এই ২ টার মধ্যে সীমাবদ্ধ থাকে। কুন বললেই হয়ে যায় আর ফায়াকুন বললেই শেষ হয়ে যায়। তো এটা সে কুন বইলা হইছে, ঠিক আছে? এই যে দোষটা যেগুলো হইছে সব ওর হইছে। আচ্ছা সে আরেকটা মনে যদি কোন বলে যদি উচ্চারণ না করে মনে যদি বলে তাহলে হবে না? আমাদের যেরকম মনে আসে মানে আমরা মুখ দিয়ে বলি না। মনে আসে যে হ্যাঁ, এটা কোন হয়ে যাবা, হয়ে গেলে কেমন হইতো? আচ্ছা মনে। ওটা ওটা তো ভাই উনি বুঝবে। এটা উনি কি বলছে। আবার মানে এত পরিমাণে সহজ সরল ভাষায় এত পরিমাণে সহজ একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, স্বয়ংসম্পূর্ণ। এটা বুঝতে আবার ২০০ খন্ডের আবার তাফসীর পড়া লাগবে। হ্যাঁ, এরপরে আবার হাদিস শাস্ত্র পড়া লাগবে। বুখারী পড়লে হবে না শুধু, মুসলিম পড়তে হবে। বুখারী, মুসলিম, হাদিস শাস্ত্র, তাফসীর এগুলো পড়লে হবে না। ফতোয়ায়ে শামী পড়া লাগবে, ফতোয়ায়ে আলমগীরি পড়া লাগবে। হ্যাঁ, ঠিক আচ্ছা। ভাই। বলেন, বলেন তাহলে। আমি পড়াশোনা করছি একটা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং অর্থনীতি। এই ৩ সাবজেক্টের সমন্বয়ে একটা সাবজেক্ট। আমি সাবজেক্টের নাম বলব না তাহলে অনেকে ধরে ফেলবে মানে। আ আরেকটা আছে মানে ইসলামীয় এখনো গবেষণা করছি, এখনো চলছে। আরেকটা ব্যাপার হলো সিভিলাইজেশন এর কথা বলেছিলেন, আমেরিকান সিভিলাইজেশন এর। ওই সময়টাতে আব্রাহাম লিংকন যে হচ্ছে দাস প্রথা বিলোপের জন্য কাজ করেছে। আ উনার ব্যাপারটা যদি একটু বলতে চাই, আপনি এটা জেনে থাকবেন যে আমার কাছে মনে হচ্ছে যে উনি আন্তরিকতার জায়গা থেকে এটা বিলোপ করেন নাই। আমার কাছে মনে হচ্ছে যে উনি যখন দেখলো যে যুদ্ধ এত পরিমাণে বেড়ে যাচ্ছে তখন উনার একটা বক্তব্য আছে যে আ আমার যদি যুদ্ধে জয় করার জন্য একটা দাসকে মুক্ত করতে হয় তাহলে আমি একটা দাসকে মুক্ত করব। যুদ্ধে জয় করার জন্য যদি আমার ২ টা দাসকে মুক্ত করতে হয় তাহলে আমি ২ টা দাসকে মুক্ত করব। আর যদি সবগুলো দাসকে মুক্ত করতে হয় তাহলে আমি সবগুলোকেই মুক্ত করে দিব। তাহলে আসলে ভাই এটা বোঝা যায় মানে আমার যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে সে হলো আন্তরিকতার জায়গা থেকে না বরং এই সমস্যাটা ট্যাকেল দেওয়ার জন্য জাস্ট এটা করেছে। আপনার কাছে এটা কি মনে হয়?
এটা মানে এটা নিয়ে বিতর্ক হইতে পারে। আচ্ছা, আচ্ছা। বিতর্ক করা যেতে পারে। কিন্তু তার যেহেতু যে কাজটা ক্লিয়ার কোনো আইডিয়া ওখানে প্রকাশ পায় নাই। এখানে আপনি এই পক্ষেও বলতে পারেন, ওই পক্ষেও নিশ্চয়ই বলার অনেক কিছু আছে। কিন্তু সে যে কাজটা করেছে, সেই কাজটার ইমপ্যাক্টটা আমাদের সভ্য সমাজে যেটা পড়েছে, সেটা তো অসাধারণ একটা কাজ বলেই জি, জি, জি। আ এ উদ্দেশ্য মানতে কি হবে। সেটা ভিন্ন কথা। কিন্তু যে ফলাফলটা এসেছে, যে রেজাল্টটা এসেছে, এটা তো মানব সভ্যতার উপকারই এসেছে। অনেক মানে বিরাট একটা উপকার। মানব সভ্যতার একটা মোড় জি, জি। ঘুরে গেছে এই ঘটনার ফলে। ঠিক আছে। সুলতান মাহমুদ ভাই, তাহলে আজকে কি আপনাকে আমরা বিদায় জানাবো? আরেকটু বলি ভাই, আচ্ছা, বলেন। আরেকটু আরেকটু বলি সেটা হচ্ছে মানে এত মানুষের মহান মানুষকে মুক্ত করার জন্য যেই ধর্মটা আসলো, সেই ধর্মটাই আবার মানুষকে পরাধীনতার শৃঙ্খলে বন্দী করে রাখলো। একটা হচ্ছে স্বাধীন মানুষকে নিয়ম নীতি দিয়ে এত পরিমাণে পরাধীন করেছে সে ভিন্ন কথা। কিন্তু একটা মানুষকে ধরে এনে দাস স্বীকৃতি দিয়ে তাকে একটা প্রোডাক্টের মতো ব্যবহার করা। তাহলে যে ধর্মটা এসেছে মানুষকে মুক্ত করার জন্য, সেই ধর্মটাই আবার মানুষকে এমনভাবে বন্দী করছে যে এই মানুষটাকে ছাড়ানোর কোনো উপায় নেই। আরেকটা ব্যাপার হলো আল্লাহ তো সবই জানতেন যে একদিন এই দাসপ্রথা বিলোপ হবে। সারা পৃথিবীতে কোথাও দাসপ্রথা নাই। এটা নিয়ে আপনার একটা বিস্তার আলোচনা আছে, আমি ভিডিওতে শুনেছি। ধরো সারা পৃথিবীতে কোথাও দাসপ্রথা নাই। তো সে এত কিছু জাইনাও সে এটা ওই সময় কেন বিলোপ করে দিল না? আর আরেকটা ব্যাপার হলো দেখবেন ভাই, কোরআনের যে বিধানগুলো এগুলো সব আগে থেকে আল্লাহ কিছু দেন নাই। মানে হঠাৎ করে ঝামেলা লাগছে, এবার ঝামেলার সমাধান দিয়া মোহাম্মদ বলছে যে এটা হলো আল্লাহ থেকে আসছে। তাইলে আল্লাহই যদি দিয়ে থাকে তাইলে এই গ্যাঞ্জামটা হওয়ার আগে সে দিল না কেন? তাইলে তো মানুষ বুঝতো যে গ্যাঞ্জাম হইলো না। কিন্তু গ্যাঞ্জামটা হওয়ার পরে সে দেওয়ার কারণে এই যে মানুষের নাক ফাটাফাটি গেল, সাহাবীরা মদ খাইয়া যে ঘুষাঘুষি করলো। আবার বলছে যে কোরআনের আয়াত হলো স্থিতিশীল, এর ভিতরে কোনো পরিবর্তন নাই। কিন্তু আমি দেখতেছি যে মানে পরিবর্তন নাই বইলা নাসেখ মানসুখ ঢুকাই দিছে আবার। আবার মানে ভাই যে বিস্তার বর্ণনা আপনি তো করেন ওই যে বিশেষ করে সূরা নাস এবং ফালাককে তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হয়তো সে বলছে যে এটা কোনো কোরআনের অংশই না, এটা বাদ দাও। এবং বলছে যে ওসমান হলো কোরআন কোরআনের লেখক মানে ওহী লেখক সাহাবীকে অর্থাৎ এমন প্রধান হিসাবে একটা লোককে নিযুক্ত করেছে যেই লোকটা ছিল কাফেরের ঔরসে যখন কিনা আমি মাসুদ ইসলাম গ্রহণ করেছি। তাহলে সেই লোকটাকে হলো আ প্রধান ওহী লেখক করছে। এবং অনেকগুলো শব্দ আপনি দেখিয়েছেন। মানে একাধিকবার ভাই আপনি মানে সব আলোচনা করেই ফেলছেন। তারপরেও একটু পুনরাবৃত্তি করতে ভালো লাগে। আ ওখানে আপনি দেখাইছেন যে অনেক ওয়ার্ড যেগুলো কোরআনের মধ্যে ভুলভাল চলে আসছে। এবং মানে বলতেছে যে তিনিই বৃষ্টি দেন, তিনিই পানি দেন, অতঃপর আমি শস্য ফলাই। তাইলে এখানে তিনি সবার লাগে। এখন এই আমি শস্য ফলাই আমিটাকে? তিনি বৃষ্টি দেন, তিনি পানি দেন, তিনি জমিনকে উর্বর করেন। অতঃপর আমি শস্য উৎপাদন করি। তাইলে এই আমিটাকে? তাহলে এটা তো মানে একদম মানে গ্রামাটিক্যাল যে সাবজেক্ট এবং যে বলে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে ইংলিশে আমরা যেটা পড়ি সেটাই তো হচ্ছে না। তাহলে এটা কিভাবে স্বয়ংসম্পূর্ণ হলো? আরেকটা ব্যাপার হলো এবং ওই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয় তখন এটা হত্যা করেছে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সে তার দাড়ি ধরে টান দিয়ে বলতেছে, "তুমি কালামুল্লাহ পরিবর্তন সাধন করেছো।" এইভাবে তাহলে আ এবং মানে কোরআনের সবচেয়ে যে অসম্পূর্ণ দিকটা সেটা হচ্ছে কি মুহাম্মদ তার জীবদ্দশায় কোরআনকে লিপিবদ্ধ করে যান নাই। কারণ সে কখন মরবে এটা সে জানতো না। যদি জানতো তাইলে সাথে লিপিবদ্ধ করে বলতো এই পর্যন্ত শেষ। এবং সে এগুলো জানতো না বিধায় হুট করে মরে গেছে। হুট কইরা কোরআনটা আর লিপিবদ্ধ করা হয় নাই, করা হয় নাই। এবং নিজেকে নবী বলে দাবি করেছে। ঠিক আছে? কিন্তু সে কোরআনের আয়াতগুলো মাঝে, মাঝে ভুলে যেত। এবং এ সম্পর্কে অসংখ্য রেফারেন্স আছে। আ সবগুলো রেফারেন্স ছাড়াই আপনি যেহেতু রেফারেন্স ছাড়া কথা বলেন না, তো আপনার সাথে আমি রেফারেন্স ছাড়া কথা বলতে পারব না। আ ভুলে যেত সে আয়াতগুলো। তো সে ভুলে যেত তাহলে তাকে যেখানে আল্লাহ তাআলা সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করছে, তার একটা মুখ দিয়ে একটা কথাও আল্লাহর হুকুম ছাড়া বাইর হয় না। এই লোকটা এরকম ভুল করে ফেলতেছে। তাইলে এটা কেমন হইলো? এটা কেমন কি? এবং মানে আমি একটা জিনিস দেখেছি যে অসংখ্য স্ববিরোধী কথায় ভরপুর। মানে এক জায়গায় বলছে আমরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে বলছে যে, "আমি হলো ইসলাম গ্রহণকারীদের মধ্যে ১ম।" আরেক জায়গায় আদম আলাইহিস সালাম বলতেছেন, "আমি হলো ইসলাম গ্রহণকারীদের মধ্যে ১ম।" আরেক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে, "আমি ইসলাম গ্রহণকারীদের মধ্যে ১ম।" আরেক জায়গায় মিশরীয়দের কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো তখন তারা ইসলাম গ্রহণ করে বলল, "আমরা ইসলাম গ্রহণকারীদের মধ্যে ১ম।" এই যে এরকম অসংখ্য মানে স্ববিরোধী কথায় ভরপুর যেগুলো আসলেই দৃষ্টিকটু। এবং একটা ব্যাপার হলো আপনি সবগুলোর প্রমাণ দেন। মুমিনরা সুন্দর করে প্রমাণগুলো শোনে। ভাই আপনার কাছে কি প্রমাণ আছে কোনো?" আপনি সুন্দর করে প্রমাণগুলো বের করে দেখান এবং আপনি সহিহ হাদিসের বাহিরে কোনো কথা বলেন না। আপনি যে ফতোয়াগুলো বের করেন, আপনি যে মাসআলার বইগুলো বের করেন এগুলো সব একদম সার্টিফাইড। এগুলো মানে ইয়ার্কি মারা কোনো বই না যে হ্যাঁ, এটা বের করে দেয় যে দূর এর বইটা ভালো না। এই বইটা তো অবশ্যই সার্টিফাইড এবং আপনি যে বইগুলো দেখান এগুলো সবই সার্টিফাইড, হাদিসগুলো সব সার্টিফাইড এবং কোরআনের আয়াতগুলোর ভিতরে কোনো ভুল নাই। আপনি একদম বই খুলে দেখান। এরপরও এদেরকে আপনি দেখাইয়া জিজ্ঞেস করেন যে, "এই যে ফাও মারলো, এটা কি সঠিক হইছে নাকি ভুল হইছে?" তখন সে সরাসরি বলতেছে না যে সঠিক হইছে বা ভুল হইছে। সে বলতেছে, "না এইটা নিয়ে ইয়া পড়া লাগবে, ব্যাখ্যা একটা লাইন দেখে বোঝা যাবে না।" এবং তখন আপনি বলেন যে, "একটা লোক পানির গ্লাস হাতে নিল, পানি খাইলো। এখানে কি কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে?" তখন বলে, "না, ব্যাখ্যার প্রয়োজন আছে।" তখন আপনি বলেন যে, "আচ্ছা, আমি গ্লাস হাতে নিয়ে পানি খাইলাম। এটা যদি কেউ ব্যাখ্যা দিতে চায়, তাইলে ব্যাখ্যার মানে কি এটা হবে যে আমি পানি খাই নাই? আমি পানি খাইছি। এটা ব্যাখ্যা দিলে তো সেই ব্যাখ্যার রেজাল্ট এরকম দাঁড়াবে যে হ্যাঁ, আমি পানি খাইছি।" এটা তারা মানতে চায় না। তো এইসব জায়গা থেকে আসলে মানে আপনার যে যুক্তিগুলো আমি শুনি। বিশেষ করে আপনি কগনিটিভ বায়াসনেস একটা কথা বলেছেন। মানে হলো
মানে আরেকটা যুক্তি বলেছেন, সেটা হলো আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, মানে মানুষের অজ্ঞতার জায়গা থেকে তাকে আটকে ফেলা, যে তুমি তো জানো না, তার মানে এটা হলো এরকম। অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫ কয় পর্যন্ত গুনলাম বলো তো? বলে আমি তো গুনতে জানি না। ও আমি ২০০ পর্যন্ত গুনছি। মানে এই সুযোগটা তার, যে সে যে জানে না, এই সুযোগটাকে কাজে লাগানো। মানুষ পৃথিবীর সৃষ্টির রহস্য জানে না। মানুষ নিজে কিভাবে সৃষ্টি হলো এগুলো জানে না। কারণ এগুলো জানার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন। তারপরে এই যে জীবিকা নির্বাহ করতে যে মানুষ যে সময়টা দরকার হয় মানুষের, এই সময়টা যদি সে ফ্রি কোথাও বসে থাকতে পারতো তাহলে সেটা জানার সুযোগ হতো। এখন তো মানুষ রিক্সা চালায়, মানুষ গরিব। মানুষের অর্থ মানে আয় রোজগার করতে যেয়ে দিনের সিংহভাগ সময় চলে যায়, তারপরে যায় রেস্ট নিতে। তো তখন সে ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করে না, অর্থনীতি সম্পর্কে জানার চেষ্টা করে না, রাজনীতি সম্পর্কে জানার চেষ্টা করে না। তো এই না জানার জায়গা থেকে তাকে মানে ইগনোরেন্সে ধরে ফেলে, অজ্ঞতায় তাকে ধরে ফেলে। তখন সে যা শোনে, ওই যেটুকু শুনছে ওইটুকুই। এবং ভাই বিশ্বাস করেন, মানে আপনি হয়তো এখন মাইন্ড করবেন, মানে এই যে আমি যখন মানে আগে যখন আপনার বক্তব্যগুলো শুনতাম, আপনার ইসে আমি ফলো দিয়ে রেখেছি আপনার ফেসবুক পেজে, সেটা আমি তখন ক্লাস 6 এ পড়তাম। আপনার পোস্ট আমার সামনে আসা মাত্র আমি রিপোর্ট মেরে দিতাম। মানে কি লেখছেন? ওতে কি আছে? ওতে কি সমাজ সম্পর্কে উন্নয়নশীল কিছু লিখছেন? নাকি সমাজকে ডিমোশনের দিকে নিয়ে যাবেন এরকম কিছু লিখছেন? মানে এগুলো কিছু পড়তাম না। আসিফ মহিউদ্দিনের পোস্ট পাইছি মাত্র রিপোর্ট। একবার এক জায়গায় একটা কমেন্ট করেছি, আপনি ওখানে চমৎকার করে আমাকে একটা গালিও দিছিলেন। যাই হোক, তো পরে কি আমাকে দিছিলাম মানে ফেসবুক কি ওখান দিছিলাম থেকে ভাই? আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল। কি দিছিলাম বলেন তো? আমার খেয়াল নেই, বলেন তো দেখি। ওইখানে আমি বললাম, আপনাকে আমি গালি দিয়েছিলাম। মানে আপনাকে গালি দিয়েছিলাম কিরকম, মানে যে না জেনে না বুঝে এরকম আরো একটা বিস্তার, মানে এক লাইনের একটা গালি। তো তখন আপনি আমাকে আরেকটা ছোট একটা, বেশি দেন নাই। তো পরে আবার আমাকে রিপোর্ট সম্ভবত মেরেছিলেন। তো তখন আমাকে আমি এখন যে ফেসবুক আইডিটা চালাই এটাতেই এই রিপোর্টটা আসছিল, এবং আমাকে প্রায় ১ সপ্তাহের জন্য আমাকে সাসপেন্ড করে দিয়েছিল, এবং আমি ১ সপ্তাহ চালাতে পারতাম না ফেসবুকটা। কি হয়েছিল মানে হঠাৎ করে? এটা হলো আচ্ছা, ব্যাপার। তো আসলে আচ্ছা। দেখেন, আমি কিন্তু অজ্ঞতার মধ্যে ছিলাম, তখন জানতাম না। কিন্তু আমি যখন জানার সুযোগটা পেয়েছি, আমি যখন জেনেছি, তখন কিন্তু সত্যটা ধরে ফেলেছি। এটা ব্যাপার হলো, মানুষ অবশ্যই যুক্তির জায়গা থেকে, অর্থাৎ দেখেন, যুক্তির জায়গা থেকে একটা ছেলেকে আমি বললাম যে, এই যে স্বাধীন মানুষকে যে দাস বানাইছে, তোমার বোনকে যদি ধরে আইনা দাস বানাই, তুমি কি মানবা? তোমারে ধরে নিয়ে যদি দাস বানাই, তুমি কি মানবা? তো সে বলতেছে না, মানবো না। আমি বললাম, তাহলে সেইটা করছে কা? বলে, ভাই এগুলো আমার বললেন না, আমার ভাও বললেন না, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। তাহলে দেখেন ভাই, মানে সে যখন জায়গায় যেয়ে আটকে যাচ্ছে, তখন সে হলো কি কোনো আর্গুমেন্টে যাচ্ছে না, বলছে যে ঠিক আছে ভাই এগুলো বাদ দেন, এগুলো আমার বললেন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে আটকাইতেছে না, ততক্ষণ বলে যুক্তি দাও, এই দাও, সেই দাও, অমুক দাও, তমুক দাও। তাইলে যেমন এই চার্লস ডারউইনের যে বিবর্তন তত্ত্বটা আছে, এটা প্রমাণ করার জন্য মানে ২ কোটিটা উদাহরণ লাগবে। উদাহরণ ৫০০ কোটি দিলেও বলবে আরো ২০ টা না হইলে হবে না। কিন্তু এই যে একটা অজ্ঞতা, এটার কোনো প্রমাণের প্রয়োজন নাই। এটা প্রমাণ। আদম হাওয়ার কোনো প্রমাণ লাগবে না। আদম হাওয়া এমনি, এমনি বিশ্বাস করেন যায় নাকি? জি, জি, জি। এবং আপনি এই যে ওইখানে আপনার এখানে একজন ভাই যুক্ত হয়, অমিত ভাই। অমিত ভাই একদিন বলেছিলেন যে মানে যদি আদম হাওয়া থেকে মানুষ এসে থাকে, তাহলে এই পৃথিবীর সব মানুষের মাঝে একটা ডিএনএ বিদ্যমান থাকবে, যেহেতু তারা এক পিতামাতার সন্তান। এবং ওখানে আরো একটা কথা ছিল যে ওখানে ওই কথাটা ছিল না। আমি পরে গবেষণা করেছি যে আমাদের এই পৃথিবীতে ৪ টা মহাজাতি। একটা হলো অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড, ককেশয়েড, নিগ্রয়েড। তো এই জাতিগুলোর যে ডিএনএ গুলো, এগুলো মানে একদম একদম আলাদা। কেউ খাটো হচ্ছে, কি লম্বা হচ্ছে। এগুলো হলো যারা নিঃস্বাদ জাতি, যারা হলো একসাথে দ্রাবিড় একসাথে মিলেমিশে হয়েছে। কিন্তু তারা যারা এই যে স্বতন্ত্র জাতিগুলো রয়েছে, এগুলোর সাথে ককেশারদের সাথে নিগ্রয়েডের মিল নাই কোনো। আ মানে একদম এদের ডিএনএ থেকে শুরু করে এদের ভিতরে এদের স্পাম থেকে যে সন্তানগুলো জন্ম হচ্ছে, এগুলো তাদের মতোই হইতেছে। ককেশারদের মতো হইতেছে না। নিগ্রোর সন্তান নিগ্রোর মতো হইতেছে, ককেশারদের মতো হইতেছে না। তো এটা থেকেই বোঝা যায় যে আসলে এক জাতিগোষ্ঠী থেকে মানুষগুলো আসে নাই। হ্যাঁ? এটা হলো বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে। এবং সেখানে অমিত ভাই পরে একটা পোস্ট করেছিল ফেসবুকে এই ব্যাপারে। পোস্ট করে সেখানে লিখেছে যে একটা দ্বীপে কিছু মানুষ এরকম, বিস্তারিত বলছি না। কিছু মানুষ একটা দ্বীপে গিয়েছে। তো পরবর্তীতে দেখা গেল তারা সবাই আস্তে, আস্তে মারা গিয়েছে। কারণ হলো তাদের সাথে এই যে জিন তত্ত্বের যে মিলটা, এই মিলটা হচ্ছিল না। সবাই মরে গিয়েছে। তো হুম, হুম। জাতিগোষ্ঠীর সাথে জাতিগোষ্ঠীর একটা মিল না থাকলে তখন এই সন্তান-সন্ততিগুলো বাড়তে চায় না। এগুলো শেষ হয়ে যায়। এটা হলো ব্যাপার। আরেকটা ব্যাপার। মানে ভেরিয়েশন না থাকলে, ভেরিয়েশনটা না জি, জি, থাকলে। জি। জি, জি, জি। এই ব্যাপারে। তো ভাই, সবগুলো আলোচনার উপরে আপনি আরেকটু সারাংশ যদি একটু বলতেন। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। আমি চুপ করে না শুনি সুলতান আপনার ভাই, কথাগুলো। আপনি অনেকক্ষণ আপনার সাথে আলোচনা করলাম। অনেক আমার ব্যাকস্টেজটা ভর্তি হয়ে গেছে। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আপনি আরো যদি সময় পান বা আপনার যদি সুযোগ হয়, তাহলে আপনি আমাদের লাইভে মাঝে, মাঝে যুক্ত হতে পারেন। আমাদের আরো কয়েকটা জি, লাইভ জি, জি আমরা ভাই। করব। আমি যে কিভাবে যুক্ত হতে হয় এটা আমি জানতাম না। এজন্য মানে আমি কয়েক জায়গায় ট্রাই করেছি। তারপরে এখন দেখলাম যে আপনি লিংক এখানে দিয়ে দিয়েছেন। তারপরে একদম আমার লাইফে ফার্স্ট টাইম আপনার সাথে যুক্ত হলাম। আপনার আপনার এবং কথাবার্তা খুবই ভালো এবং আপনি যে আলোচনা করেন সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি যদি আমাদের লাইভ গুলাতে যুক্ত হতে চান, আলোচনা করতে চান, তাহলে আপনি আমাকে একটা মেইল করেন। এই নামটা দিয়ে, যে নামে যুক্ত হয়েছেন সেই নাম দিয়ে আমাকে একটা মেইল করবেন। তাহলে আমি আপনাকে একটা মানে ইয়াও দিতে পারি যে আপনি আমাদের লাইভ গুলাতে রেগুলার যুক্ত হয়ে আলাপ আলোচনা করতে পারেন বা তর্ক-বিতর্ক করতে পারেন। যদি আপনার সময় সুযোগ হয় তাহলে, এবং জি, আপনি আমি যদি আপনার পেজে নিরাপদ। মেসেজ দিতে পারছি না। ওখানে কি একটা অ্যালগরিদমে কি না, না, সমস্যা আছে? মানে আপনি না, না, আপনার সাথে কনট্যাক্ট করতে মেইল চাচ্ছিলাম করবেন। কিন্তু পারছি না। মেইল করবেন আমাকে। মেইল করবেন। তাহলে আমার যে মেইলটা ইনফো, আমি কোথায় পাবো এখন ভাই? এই যে দেখেন নিচে স্ক্রল করছে।
হুম। এই মেইল অ্যাড্রেসে আপনি একটা মেইল করবেন এবং আমি হ্যাঁ, এই যে স্ক্রিনশট দিয়ে নিয়েছি। আপনাকে আমাদের যে আরো কয়েকটা অনুষ্ঠান আমরা আছে। সংশয় ডেইলি লাইভ শো একটা আছে, সত্যের সন্ধানী একটা আছে। অনেকগুলা প্ল্যাটফর্ম আমাদের আছে। একটা প্ল্যাটফর্মে জি, আপনি জি। যদি কথাবার্তা বলতে চান, হ্যাঁ, সত্যের আলোচনা সন্ধানী করবেন। প্ল্যাটফর্মে আমি যুক্ত আছি। ওখানে একটা পেজের মতো ওখানে সত্যের সন্ধানী একটা পেজে আমি আছি, লিখেছি। আচ্ছা। তাহলে আমরা সেই ব্যবস্থাটা করতে পারি যে আপনিও আলাপ আলোচনা করবেন আমাদের সাথে। মুমিনদের সাথে বিতর্কে আমাদের অনেক মানুষ দরকার। অনেক ভালো লাগে। মানে মানে ভাই একটা ব্যাপার হইছে কি মানে আমি যখন সত্যটা জেনে গিয়েছি এখন অনেকেই আমাকে বলে এগুলো মানে গোপন রাখ, এগুলো বলাবলি করিস না। কিন্তু মানে মানুষের সত্যটা জানা থাকলে তার অন্তরটা যে এমন ছটফট করে যে মানুষকে বলতে মনে চায় শুধু যে সত্যটা জানাই মানুষকে। মানুষ যে এই যে ইগনোরেন্স এর মধ্যে আছে মানুষকে একটু উত্তরণ ঘটানো উচিত। মানুষ যে মানে এই যে হ্যাঁ, অসভ্য কিন্তু ব্যাপার এবং এই যে বাংলাদেশে দেখেন ভাই এই যে হিন্দু মুসলিমদের মারামারি একটা এখন লেগে আছে। মানে এই যে শেখ হাসিনা তো ভারতের সাথে একটা যথেষ্ট সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জায়গা থেকে সে যখন সরে গেছে এখন ভারতের সাথে টানটান উত্তেজনা। এই জায়গা থেকে দেখেন হিন্দু মুসলিমদের একটা দ্বন্দ্ব কিন্তু শুরু হয়েছে। এটা কিন্তু ধর্মীয় সম্পূর্ণ। এটা কিন্তু কোনো রাজনৈতিক না। এবং ৪৭ এ দেশ ভাগের যে প্রবণতা এটাও কোনো রাজনৈতিক না, সম্পূর্ণ ধর্মীয়। হুম। যাই হোক কিন্তু অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিন্তু আপনি যেটা করবেন যে সামনাসামনি মানুষজনের সাথে সেই আলোচনাটা একটু এড়িয়ে চলবেন। কারণ আপনার নিরাপত্তার স্বার্থে। যথেষ্ট কৌশলী করি। মানে ওদের ওদের মনে সংশয় ঢুকে গেল। পরে আমি আবার আরেকটা বলে লেভেল দিয়ে দেই যে, "না, আমি হ্যাঁ, হইলে ওইটার বিরুদ্ধে।" হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আপনি যদি এই আলোচনাগুলো করতে চান তাহলে অনলাইনে নিজের পরিচয়টা গোপন করে করতে পারেন। ঠিক আছে সুলতান মাহমুদ ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভালো থাকেন। জি ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। আপনাকে বিদায় জানালাম তাহলে। সুলতান মাহমুদ ভাইয়ের কথাবার্তা খুবই ভালো লাগলো আমার। যে উনি আচ্ছা আমরা দেখি